দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর সলক অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আসে এসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বর্ণনার আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় শীতে শিশুর নিউমোনিয়া। আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডক্টর সায়েদা আনোয়ার, বিভাগীয় প্রধান শিশু বিভাগ, ৮ দিন মহিলা মেডিকেল কলেজ হাসপাতাল। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে ফোন করুন 0298240552 এই নম্বরে। আর আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছে আমি ডক্টর আবু সাইদ শিমুল। দর্শক, যেমনটা আসলে বলছিলাম, এই সময় কিন্তু শীতের এই সময়ে দেখা যাচ্ছে যে নিউমোনিয়া হচ্ছে, অ্যাজমা হচ্ছে, অনেক ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। এই সময় শীতে নিউমোনিয়া বেড়ে যাওয়ার আসলে কারণ কি? শীতে নিউমোনিয়া বেড়ে যাওয়ার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে ভাইরাস জনিত কারণটা বেশি হয়। তবে আমাদের দেশে না, শুধু প্রতি 1 বছরে 1 লাখেরও বেশি বাচ্চা মারা যায় 5 বছরের নিচে। সেই 5 বছরের নিচে 24 সালের একটা গবেষণায় উঠে আসছে। কিন্তু সেখানে হচ্ছে 24 to 25% বাচ্চাই হচ্ছে নিউমোনিয়াতে আক্রান্ত। এই জন্যে নিউমোনিয়া হচ্ছে সবচেয়ে বেশি মৃত্যুর কারণ, শিশু মৃত্যুর। অনেক ক্ষেত্রে দেখা যায় মা বাবারা যে কাশি বা জ্বর হলে মনে করে যে নিউমোনিয়া আসলে বোঝার উপায় কি যে এই বাচ্চাটার নিউমোনিয়া হয়েছে? আসলে নিউমোনিয়া তো অনেক ধরনের হয়। মারা বলে একটু ঠান্ডা কাশি লাগলো তাও নিউমোনিয়া, কিন্তু নিউমোনিয়া বোঝার উপায় আছে। যেমন প্রতিবার যদি শ্বাস প্রশ্বাস অনেকবার বেশি হয়, শ্বাস যদি প্রতি মিনিটে যদি নর্মালের চেয়ে বেশি নেয়, তারপরে হচ্ছে একটা শব্দ করা, শ্বাস ফেলতে শব্দ করা, শ্বাস নিতে শব্দ করতে পারে। তারপরে হচ্ছে চেস্ট ইনড্রয়িং, যেটা নাকি বুকের নিচের পাঁজরের অংশটা দেবে যায়। বাচ্চার শ্বাসকষ্ট হয়, বাচ্চার নাকের নাসিটা একটু ফুলে ফুলে ওঠে, খাওয়া দাওয়া খেতে পারে না, বাচ্চার শ্বাসকষ্ট, তীব্র শ্বাসকষ্ট আসলে বোঝার উপায় কি? কোনো ওভারেজ যে এতবার বেশি যদি তার বেশি শ্বাস দেয়, এমন কি কোনো বিষয় রয়েছে কিনা? খুবই সুন্দর প্রশ্ন। এটা তো আমরা বলি যে 2 মাসের মধ্যে হলে 60 অথবা তার বেশি যদি হয়, তাহলে সেটা আমরা 2 মাসের কম বয়সে বা 2 মাস পর্যন্ত হচ্ছে মিনিটে 60 বার। ওটা শ্বাস নেয়া এবং শ্বাস ছাড়া দুটো মিলে, যেটা এটাকে আমরা বলছি। আর 2 মাসের বেশি বয়সে 2 মাস থেকে 1 বছর বয়স পর্যন্ত 50 অথবা তার বেশি হলে আমরা বলি যে দ্রুত শ্বাস। আর হচ্ছে 1 বছর থেকে 5 বছর বয়স পর্যন্ত আমরা বলি 40 অথবা তার বেশি। যে আমরা যদি দর্শকদের আরেকবার বলি তাদের সুবিধার জন্য, 2 মাস পর্যন্ত হচ্ছে মিনিটে 60 বার, 2 মাসের পর থেকে 1 বছর পর্যন্ত মিনিটে 50 বার, আর 1 বছর পর থেকে হচ্ছে 5 বছর বয়স পর্যন্ত মিনিটে যদি কোনো শিশু এই যেগুলি বললাম আমরা সেটা বা তার বেশি নেই, তাহলে সেটাকে আমরা বলবো তার দ্রুত শ্বাস নিচ্ছে। সেটা আসলে নিউমোনিয়ার একটা লক্ষণ। তবে একটা কথা আছে, এখানে কাম এন্ড কোয়াইট থাকতে হবে, শান্ত থাকতে হবে। বাচ্চা কাঁদলে অনেক সময় বাচ্চার এমনিতেও শ্বাস প্রশ্বাস বেশি হয়, তখন কিন্তু বাচ্চাকে মনে হয় যে দ্রুত শ্বাস নিচ্ছে, আসলে সেটা দ্রুত শ্বাস না। অর্থাৎ কান্নাকাটি করলে বা অস্থিরতা করলে যে কোনো বাচ্চা একটু জোরে জোরে শ্বাস নেয়, সেটা না, বাচ্চারা ধীর স্থির থাকতে হবে একদম। এই যে নিউমোনিয়ার লক্ষণগুলো বললেন, এই সময়টা আসলে নিউমোনিয়া ছাড়াও তো সর্দি কাশি আর অন্যান্য কারণ হতো, আর কি কারণে আসলে হতে পারে? আসলে সর্দি কাশি তো প্রথম নাক থেকে শুরু করা যায়, নাক বন্ধ হয়ে যায়, নাক দিয়ে পানি পড়া, এটা কিন্তু নিউমোনিয়া না। এটা কয়েকদিন যাবত কিছু বাচ্চাদের এমনিতেও বাচ্চাদের একটু অ্যালার্জির সমস্যা থাকে, বাচ্চা একটু একদিন পর কিছুদিন হলো, তারপরে আবার দেখা গেল যে একটু ধুলোবালিতে গেল, আবার নাক দিয়ে পানি পড়ছে, এটা হতে পারে। তারপর টনসিল বড় হতে পারে, টনসিলাইটিস হতে পারে, ফেরিনজাইটিস হতে পারে, ফেরিংসের ইরিটেশন হতে পারে, যেটা আমরা সোর থ্রোট বলি, গলা ব্যথা, গলার মধ্যে কোনো কিছু গিলতে নিলে বমি করে দেওয়া। তারপর আমরা লেরিনজাইটিস হতে পারে, ওটা শব্দ চেঞ্জ হয়ে যাবে, এক ধরনের শব্দ হবে ভেতর থেকে। তারপরে হতে পারে অনেক সময় ওখানেই হতে পারে স্ট্রাইডর নামের একটা বিপজ্জনক চিহ্ন, যেমন শ্বাস নিতে ওটা শব্দ হয়, এটাকে আমরা ওই ক্রুপ এটা বলে থাকে। আমরা এই বিষয়ে আলাপ করবো। একজন দর্শক রয়েছে আমাদের সাথে, দর্শকের ফোনটা নিয়ে নিতে চাই। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার বাচ্চার বয়স বা ওজন যদি জানা থাকে, ওজন বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমার বাচ্চার বয়স 6 মাস। হ্যাঁ জি। ওই ঠান্ডা লাগলে একটু শ্বাস টানতে কষ্ট হয়, তো কাশি আছে। জি। সাথে কি জ্বর আছে?
জ্বর তেমন না, নাক দিয়ে পানি পড়ে, মাঝে সাথে শরীরটা গরম হয় আর কি। আচ্ছা, আর সাথে কি কাশি আছে কিনা? হ্যাঁ, কাশি আছে। সে কি বুকের দুধ খায় না অন্য কোনো খাবার শুরু করেছে? হ্যাঁ, বুকের দুধ। আচ্ছা আচ্ছা ম্যাডাম, যদি কিছু জানার থাকে আপনার। না, এটা হচ্ছে 6 মাস বয়সের মধ্যে যদি কেউ নাক দিয়ে পানি পড়ে কিন্তু শ্বাস প্রশ্বাস যদি দ্রুত না হয়ে যদি শ্বাস প্রশ্বাস ঠিক থাকে, অথবা অক্সিজেন সিচুয়েশন বলে একটা পালস অক্সিমেট্রি দিয়ে আমরা, এখন তো আমরা দেখা যাচ্ছে করোনার সময় অনেকের বাসাতেই থাকতে পারে, 92% যদি উপরে হয়ে থাকে তাহলে কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা। কিন্তু যদি সে নাক দিয়ে পানি এমনি পড়তেই পারে, বাচ্চাদের যদি দ্রুত শ্বাস বা শ্বাসনালীর শ্বাসকষ্ট না থাকে তাহলে চিন্তার কারণ নেই। তাহলে একটু নাকের মধ্যে আমরা নর্মাল স্যালাইন ড্রপ দিই, ওই নর্মাল স্যালাইন ড্রপ দিলে কিন্তু নাকটা খুলে যায়, খুলে গেলে একটু আরাম পায় বাচ্চারা। আর বাচ্চারা যেটা বলেন কাশি, এটা নাক বন্ধ থাকলে আসলে মুখ দিয়ে যখন শ্বাস নেয় বাচ্চারা তখন গলার মধ্যে ইরিটেশন হয়, এই জন্যই কাশি হয়। অর্থাৎ দর্শক যেটা আপনি ম্যাডাম বলেছে, এই সময়ে কিন্তু এই যদি বললো যে জ্বর যদি না থাকে, শ্বাসকষ্ট যদি না থাকে, ঘাবড়াবার একেবারে, কারণ এগুলি ভাইরাসজনিত। নাকটা পরিষ্কার রাখবেন, লবণ পানির যে ড্রপ পাওয়া যায় বিভিন্ন নামে আমরা জানি, নরসল, নজমিস, সোলো, এই যে কোনো একটা ড্রপ আপনি দিবেন, নাকটা পরিষ্কার থাকলে তার কাশিটাও কিন্তু ভালো হয়ে যাবে। পুষ্টিকর খাবার খাবেন, বুকের দুধটা আপনি চালিয়ে যাবেন। ঘরোয়াভাবে আসলে একটা বাচ্চার তো সর্দি কাশি বা হতেই পারে, সেই ক্ষেত্রে আসলে এই সময় ঘরোয়াভাবে কি করণীয়? আসলে প্রথম এবং ফরমোস্ট সেটা হচ্ছে পুষ্টিকর খাবার খাওয়ানো। প্রথমে হচ্ছে যেমন 6 মাস বয়সের নিচে হচ্ছে বাচ্চাকে শুধু বুকের দুধ খাওয়ানো, এবং 6 মাস বয়সের উপরে বাচ্চাকে পুষ্টিকর খাবার, বুকের দুধের সাথে বুকের দুধের পাশাপাশি পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। আর 2 নম্বর হচ্ছে বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, বদ্ধ আবহাওয়া যেন না হয়। বদ্ধ শীতের বেলায় আমরা দেখা যায় যে দরজা জানলা সব বন্ধ করে রাখি, সেক্ষেত্রে অনেক সময় হিতে বিপরীত হতে পারে, হিতে বিপরীত হয়। আর বাচ্চারা কিন্তু এমনিতেও ঘামে, সেটা শীত হোক গরম হোক, ওই সময়টা একটু চিন্তা করতে হবে যে কিরকম কাপড় দিলে ও ঘামছে, সেই কাপড়টার একটা কাপড় কম দিতে হবে। অর্থাৎ এক একজনের বাসার তাপমাত্রা তো এক এক রকম, আবার কেউ ঢাকায় থাকেন, আবার কেউ ঢাকার বাইরে থাকেন, তার অবস্থা বুঝে দেখা যাচ্ছে যে বাচ্চা বেশি ঘামে এমে যাচ্ছেন, খুব বেশি শীত পড়ছে না উনি যে এলাকায় থাকেন, সেক্ষেত্রে পাতলা কাপড়, পুরা মানে ফুল হাতা পাতলা কাপড় পরালো যথেষ্ট। অনেক মারা আসে বলে যে আমার বাচ্চা খুব ঘামে, মাথা ঘেমে যায়, কিন্তু এদের তো মেটাবলিক অ্যাক্টিভিটি বেশি দেখে মাথা ঘেমে যায়, এটা তো রেসপিরেটরি, তার বিপাক ক্রিয়ার সময় বেশি বলেই আসলে ঘামে। সেটা যে গরমে ঘেমে বলে অনেকে এসি চালিয়ে দেয় মনে দেখা যাচ্ছে, সেটা আসলে এই সময় করা একেবারে উচিত হবে না। এই সময় দেখা যাচ্ছে যে মশার উপদ্রব বেড়ে যায় শহরাঞ্চলে। মশার কয়েল কতটুকু ক্ষতি করে আসলে বাচ্চাদের ক্ষেত্রে? আসলে মশার কয়েলটা না দেওয়াই আমার মনে হয় উচিত, কারণ মশার কয়েলটাতে যে গন্ধটা বের হয় বাচ্চারা অনেক সময় ওটা সহ্য করতে পারে না, ওটা ইরিটেন্ট হিসেবে কাজ করে, শ্বাসকষ্ট হয়। সেক্ষেত্রে অনেকে বলছে ইলেকট্রিকের বা অন্যান্য যেসব ডিভাইস বা অন্য কিছু দিলে খুব বেশি আসলে ক্ষতি হবে না। এই সময়ে অনেকে যেটা প্রশ্ন করে থাকে যে গোসল কতদিন পর পর বা কখন কিভাবে করাতে হবে, এটা যদি একটু বলতেন। আসলে এটা তো কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নাই, তবে আমরা বলি 2-3 দিন পর, 1 দিন 2 দিন পরে পরে করান। এই বয়স অনুযায়ী কোনো বিষয় আছে, জানেন একটা 1 মাসের বাচ্চা তার জন্য কি, একটা 1.5 বছরের বাচ্চা তার জন্য কি? 1 মাসের বাচ্চা তো 2-3 দিন পরে করালে হয়, 2-3 দিন পর পর করালে একটু বাচ্চাটা ঠান্ডা লাগবে না, কারণ বাচ্চাটাকে এক্সপোজ করলেই বাচ্চা কিন্তু বাতাসে ঠান্ডা লেগে যেতে পারে। কিন্তু অবশ্যই এটা মনে রাখতে হবে যে আমরা যেটা বলি, আপনাদের কাছ থেকে আমরা শুনেছি যে প্রথম 3 দিন আসলে গোসল না করানো ভালো, এরপর থেকে আমরা নিষেধ করি যে গোসল করাবে না। আচ্ছা, কিন্তু এরপর থেকে সে তার নাভি পড়ে যাওয়ার পরে গোসল করাতে পারবে। আর যাদের ওজন একদম কম বা আগে জন্মেছে, যারা প্রিমেচিউর, তাদের ক্ষেত্রে আসলে একটু পরে গোসল, তাদের ক্ষেত্রে একটু সময় দিয়ে একটু শরীরটা একটু মুছে দেওয়া, বা ওরকম গোসল এক্সপোজড হইতে গোসল না করানো। এই সময় ঠান্ডা থেকে বাঁচতে অনেকে দেখা যায় সরিষার তেল দেন বা অন্য তেল দেন, এটা কতটুকু সাহায্য করে? আসলে কোনো সাহায্যই করে না, কারণ সরিষার তেল নিজেও ইরিটেন্ট, বয়স্করাই সরিষার তেল মানে সহ্য করতে পারে না, একটু নাকে দিলেই ঝাঁজ হয়ে যায়, বাচ্চাদের ক্ষেত্রে তো আরো বেশি, এটা বরং হাইপোক্সিয়া হিতে বিপরীত করে, এই জন্য সরিষার তেল না মাখানোই ভালো। এই যে চিকিৎসা নিয়ে আমরা আলাপ করছিলাম, আপনি ঘরোয়া চিকিৎসার কথা নিয়ে এতক্ষণ যে আলাপ করছি, চিকিৎসার ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক সময় অনেকে মধু খাবান বা বাসক পাতা বা লেবুর পানি, এগুলো কতটুকু সাহায্য করে?
এগুলো আসলে জাস্ট সুদিং হিসেবে, গলার মধ্যে যখন ইরিটেশন হয় সুদিং হিসেবে সাহায্য করে। অর্থাৎ একটু বড় শিশুদের আমরা চাইলে এগুলি দিতে পারি। 6 মাস বয়সের পর থেকে এগুলি হয়তো চাইলে দিতে দেয়া পারে, যায়। কিন্তু 6 মাস বয়সের মধ্যে শুধুমাত্র বুকের দুধ দিতে হবে। শুধুমাত্র বুকের দুধ। আচ্ছা, অনেকের দেখা যাচ্ছে যখন শ্বাসকষ্ট বেড়ে যায়, আমরা দেখি যে শ্বাসকষ্ট হচ্ছে মেশিন দিয়ে, যেটা গ্যাস দেয়া বলে নেবুলাইজেশন, এবং সাধারণ মানুষ যেটাকে বলে গ্যাস দেয়া, এই যে এইটা আসলে নিউমোনিয়ার ক্ষেত্রে কতটুকু সাহায্য করে? এটা আসলে এক সময় সাহায্য করে যখন নাকি ভীষণ শ্বাসকষ্ট থাকে, আচ্ছা, তখন সাহায্য করে। তখন কিন্তু মারা দেখা যায় যে একটা মেশিন কিনে ফেললো, একটু কাশি হলো, বাচ্চাকে নেবুলাইজেশন দিতে লাগলো। এটা উচিত না। সব সময় বা সামান্য কাশি হলে এটা দেয়া একেবারে ঠিক না। যখন শ্বাসকষ্ট অনেক বেশি হয়, বিশেষ করে এক ধরনের শব্দ হয় যেটাকে আমরা চিকিৎসকের ভাষায় হুইজ বলে থাকি, তখনই আসলে এটা দিতে হবে। সব সময় এটা দেওয়ার আসলে কোনো প্রয়োজন নেই। এই সময় তো শীতের এই সময় আমরা জানি যে হাঁপানি হয় বা অ্যাজমা যেটাকে বলে থাকি চিকিৎসকের ভাষায়। এই অ্যাজমা বা হাঁপানির সাথে নিউমোনিয়ার আসলে পার্থক্য কি? আসলে নিউমোনিয়া তো যেমন ধরেন অপুষ্টিজনিত কারণে বাচ্চাদের বাচ্চাটা হচ্ছে অপুষ্টি, সেই বাচ্চাদের নিউমোনিয়া বেশি হয়। প্লাস হচ্ছে নিউমোনিয়া হবে একবার 2বার। অর্থাৎ সাধারণ বাচ্চাদেরও হতে পারে, অপুষ্টিদেরও একটু বেশি হয়, কিন্তু অন্যান্য বাচ্চাদের যে একেবারে হবে না তাও না। জি। আর প্লাস হচ্ছে যেমন ব্রঙ্কিয়াল অ্যাজমা কিন্তু ছোট বাচ্চাদের ফ্যামিলি হিস্ট্রি থাকলে, অথবা চাইল্ডহুড অ্যাজমা বলে একটা কথা আছে, অনেক সময় এই অ্যাজমা অ্যাটাক হতে পারে। এই ক্ষেত্রে হতে পারে আসলে এই যে রিপিটেড হতে পারে। জি, অ্যাজমার আসলে চিকিৎসাটা কি? অ্যাজমার চিকিৎসা হচ্ছে দুইভাবে, একটা হচ্ছে ঘরোয়া চিকিৎসা, একটা হচ্ছে হসপিটালে। এখন ঘরোয়া চিকিৎসার মধ্যে যেটা হয় সেটা হচ্ছে অ্যাজমাতে অনেক সময় ইনহেলারগুলি দেওয়া হয়। যেমন ধরেন ওই যে সলবুটামল ইনহেলার, এই সলবুটামল ইনহেলারগুলি দেওয়া হয় এবং এই ইনহেলার দিয়েই বাচ্চাদের চিকিৎসা করা হয়। আর যেই বাচ্চার ক্রনিক পারসিস্টেন্ট অ্যাজমা অথবা ক্রনিক অ্যাজমা, সেই বাচ্চাদের ক্ষেত্রে প্রিভেন্টার হিসেবে ব্যবহার করি আমরা ফ্রুটিকাসন বা বিভিন্ন ধরনের এই ইনহেলার গুলোকে অনেক দিন ধরে দিয়ে যেতে হয় কিনা? অনেক দিন ধরে দিয়ে যেতে হয়, এবং দেখা যায় যে যদি বাচ্চার পুরো রিলিফ হয়ে গেছে তখন আমরা 1 বছর 2 বছর দিয়ে তারপর আস্তে আস্তে। এই প্রশ্নটা রাখছিলাম যে ইনহেলার মা বাবাদের মধ্যে অনেক ধরনের ভীতি এক ধরনের কাজ করে, যে ইনহেলার একবার দিলে কি একটা ডিপেন্ডেন্সি, নির্ভরতা চলে আসে কিনা, যে সারা জীবন ধরে দিয়ে যেতে হবে এমন কিছু কিনা? না, এটাতে নির্ভরতা চলে আসে না। এটা বাবা মার এক ধরনের ভীতি কাজ করে, কারণ ওরা দেখে যে বড় অ্যাডাল্টরা যে ইনহেলার দেয় ওরা তো কন্টিনিউয়াস ইনহেলার দিতে থাকে, এই জন্য বাচ্চাদের দিলে মনে হয় যে বাচ্চারা প্রতিদিন, আসলে তা না। আচ্ছা, আসলে সব সময় দিয়ে যেতে হবে তা না, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পরে যখন দেখা যাচ্ছে তার কোনো সাইন সিমটম, যেটা লক্ষণ নাই, তাহলে কিন্তু আস্তে আস্তে সেটা বন্ধ করে দেয়া যায় আসলে। এছাড়াও যে ঘরোয়া যে চিকিৎসা অ্যাজমাতে, সেটা হচ্ছে যেমন ট্রিগারিং ফ্যাক্টরগুলি অ্যাভয়েড করা, অর্থাৎ যেগুলিতে অ্যাজমা বেড়ে যাওয়ার সম্ভাবনা, সেগুলিকে ট্রিগারিং ফ্যাক্টর বলছেন। জি, সেগুলি যদি কি একটু বলতেন। ট্রিগারিং ফ্যাক্টর যেমন ধরেন হাউস মাইট, ঘরের মধ্যে যে মাইট থাকে, আমরা যে এখন ল্যাব ব্যবহার করি, কম্বল ব্যবহার করি, কম্বলের মধ্যে কতগুলা আঁশযুক্ত, ওগুলি কিন্তু নাকের মধ্যে এসে, সেগুলি কি স্যাঁতসেঁতে জায়গায় বেশি হয়? স্যাঁতসেঁতে জায়গায় বেশি হয়। তারপরে হচ্ছে একটু খোলামেলা জায়গা রাখতে হবে ওদেরকে, যেন মানে আলো বাতাস পূর্ণ জায়গা রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা রাখতে হবে। অর্থাৎ আমরা যে এই সময়, এটা আমরা প্রথম দিকে আলাপ করেছিলাম বিরতির আগে, যে এই সময় যে অনেকে শীতে দরজা জানলা বন্ধ করে রাখেন, স্যাঁতসেঁতে আবহাওয়া দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে এগুলো সর্দি কাশি বেড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। এই অ্যাজমা এবং নিউমোনিয়া নিয়ে তো আমরা আলাপ করছি, এটার মোটামুটি প্রিভেনশন তো আসলে একই। প্রিভেনশনগুলো নিয়ে যদি একটু বিস্তারিত আমরা আলাপ করতে চাই, এই সময় কি কি কাজ করলে বা নিয়ম মেনে চললে বাচ্চাদের যে নিউমোনিয়া, হাঁপানি এগুলো হবে? প্রথমত যেটা বাসার মধ্যে যেটা পুষ্টিকর খাবার খেতে হবে, পুষ্টিযুক্ত, কারণ রোগ প্রতিরোধক শক্তি বাড়াতে হবে ওদেরকে। তারপরে হচ্ছে ট্রিগারিং ফ্যাক্টর, অ্যাজমার ক্ষেত্রে ট্রিগারিং ফ্যাক্টরগুলি অ্যাভয়েড করতে হবে, যেমন হাউস মাইট, ডাস্ট, তারপরে হচ্ছে কোনো খাবারে যদি অ্যালার্জি থাকে ওই খাবারগুলি অ্যাভয়েড করতে হবে। যেখানে ডাস্টিং করবে মারা, সেই জায়গাটাতে যেন না যায়, একটু খোলামেলা পরিবেশে থাকবে, একটু কাপড়গুলিও কিন্তু কটন সুতির কাপড় পরবে, একটু ঢিলাঢালা কাপড় পরবে, যাতে আরাম পায় বাচ্চারা, কারণ অ্যাজমার বাচ্চারা অনেক সময় টাইট জিনিস পরালে ওদের শ্বাসকষ্ট বেশি হয়। আচ্ছা, এটাই। আচ্ছা, এই সময় দেখা যাচ্ছে যে নিউমোনিয়ার আলাপে ফিরে আসে, যে মা বাবাদের যদি সর্দি কাশি হয়, বিশেষ করে মায়ের সর্দি কাশি হলে বাচ্চার কি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, সেক্ষেত্রে কোনো বাড়তি সতর্কতা লাগবে কিনা? আসলে এটা তো ভাইরাল,
বাবার ঠান্ডা কাশি থাকলেও হতে পারে বাচ্চা অর্থাৎ মায়ের যে হতে হবে এমন না, ঘরের একই ঘরে থাকে অন্য কারো থাকে অন্য পরিবারের সদস্যদের হলেই কিন্তু এরকম ঠান্ডা কাশি। সেই ক্ষেত্রে আসলে কি কি সাবধানতা একটু মেনে চলতে হবে যাদের বাচ্চাদের থেকে যেন একটু দূরে রাখতে পারে? বাচ্চাদের থেকে একটু দূরে রাখা, কারণ আমরা তো জানি এখন কোভিডও হচ্ছে। জি জি কোভিডে কিন্তু প্রবণতাটা কমে নাই, কোভিডও হচ্ছে। তো এই কোভিড থেকে যেমন বাচ্চাদেরকে একটু দূরে সরানো, অর্থাৎ কোভিডের সময় আমরা যেসব একটু মেনে চলতাম যে মা তারপরে একটু যদি মাস্ক একটু মাস্ক পরা। পরে, জি সেগুলো একটু মা এই সময় সকল ভাইরাস জনিত আসলে সর্দি কাশির জন্যই তো আসলে এটা প্রযোজ্য, শুধু যে কোভিডের জন্য তা কিন্তু নয়। আচ্ছা, এই ক্ষেত্রে একটু যদি বলতেন যে আমরা নিউমোনিয়ার কথা বলছি, নিউমোনিয়া তো ঘরোয়া চিকিৎসা আপনি খুব সুন্দরভাবে বলেছেন, কিন্তু কখন মা বাবারা মনে করবেন যে না ঘরোয়া যে চিকিৎসা দিচ্ছে তা আসলে তার জন্য পর্যাপ্ত নয়, এই বাচ্চাটাকে হাসপাতালে নিয়ে যেতে হবে? খুব সুন্দর প্রশ্ন। বাচ্চার যদি খুব শ্বাসকষ্ট হয়, বাচ্চার বুকের নিচের অংশ যদি দেবে যায় এবং দ্রুত শ্বাস প্রশ্বাস যদি ফেলে, বাচ্চা যদি লেথার্জিক হয়ে যায়, বাচ্চার যদি একদম মানে একদম নিস্তেজ হয়ে যায়, বাচ্চার যদি নাক নেজাল ফ্ল্যারিং হয়, অর্থাৎ নাকের এটায় দুই নাসারন্ধ্র এগুলো যদি ফুলে যায় যেটা বলছেন, জি, তো এই ধরনের যদি বাচ্চা নীল হয়ে যায়, অর্থাৎ যেটা সাইনোসিস বা শ্বাসকষ্ট। আরেকটা আপনি বলছিলেন কথা বলতে প্রথম না দিকে, পারে যদি, আচ্ছা সেন্টেন্স মেক করতে পারবে না, এটা বিশেষ করে অ্যাজমার জন্য খুব প্রযোজ্য। অর্থাৎ ঠিকমতো সে কথা বলতে পারবে না, শ্বাসকষ্ট হয়ে যাবে তার। আর অক্সিজেন যেমন পালস অক্সিমিটার দিয়ে এটা আমি বলবো যে একটু সকলেরই এই বিষয়ে একটু সতর্ক হওয়া উচিত। এখন তো কোভিডের দর্শকরা যারা এই অনুষ্ঠানটা দেখছেন, আমরা বাসায় যেরকম থার্মোমিটার রাখি, একটু বয়োজ্যেষ্ঠদের জন্য আমরা ব্লাড প্রেশার মেশিন রাখি, সেরকম খুব সস্তায় পাওয়া যায়, কিন্তু অক্সিজেন যেটা আমরা পালস অক্সিমিটার রাখছি খুব অল্পতেই, সেটা কিন্তু করোনার সময় অনেকে রেখেছেন, সেটা কিন্তু রাখা একটু জরুরি, যেটা আপনি বলছিলেন। আরেকটা লাস্ট একদম শেষ দিকের প্রশ্ন করতে চাই যে নিউমোনিয়ার কি কোনো আসলে টিকা রয়েছে কিনা? হ্যাঁ, নিউমোনিয়ার অনেক টিকাই রয়েছে। নিউমোনিয়া যেমন হিমোফাইলস ইনফ্লুয়েঞ্জি, ডিপিটি, পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন, সরকার যেটা দিচ্ছে সেখানে দেয়া হয়, সেটাই নিউমোনিয়ার ভ্যাকসিন আছে। তারপরে পিসিভি, হ্যাঁ, তারপর হচ্ছে পিসিবি, হ্যাঁ, আর হচ্ছে মিজলস, রুবেলা, এগুলা মিসলস। আচ্ছা, হিমোফাইলাস যেটা আমরা প্যান্টা, সেখানে তো নিউমোনিয়ার রয়েছে, সেই ক্ষেত্রে আসলে নিউমোনিয়ার আলাদা ভ্যাকসিনও দেওয়া হয়, যেটা পিসিবি যেটা বলছেন, হ্যাঁ, এগুলো দিলে অনেকটাই ভালো থাকে। এছাড়া অনেকে দেখা যায় সর্দি কাশির জন্য ফ্লু এর একটা কোন ভ্যাকসিন আছে কিনা? ফ্লু ভ্যাকসিনও দিতে হবে। আচ্ছা, ফ্লু ভ্যাকসিন কখন থেকে আসলে দেয়া যায়? আমরা সাধারণত 6 মাসের পর থেকে, 6 মাসের পর থেকে দিই, প্রতি বছর দিলে ডোজটা 1 মাস পর দুটো ডোজ দিতে হয়, এরপর প্রতি বছর দিতে হয়। আচ্ছা, আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই সময়ে আসলে একদম যদি সংক্ষেপে 30 সেকেন্ডের মধ্যে বলা যায় কি কি নিয়ম আসলে মা বাবাদের মেনে চলা অবশ্য কর্তব্য? বাচ্চাকে আসলে খেয়াল রাখতে হবে যে ওরা ঠিকমতো খাওয়া দাওয়া করছে কিনা, নিউট্রিশনটা খুব বেশি ইম্পর্টেন্ট। তারপরে খোলামেলা জায়গা রাখতে হবে, একটু মাস্ক ব্যবহার করাতে হবে, বাইরে যাওয়ার সময় মাস্ক ব্যবহার করতে হবে। এখন খুবই মশার প্রকোপ বেড়ে গেছে, মশাটা যেন অ্যাভয়েড করতে পারে, কারণ মশা দিলে আরও অন্য অসুখ হওয়ার চান্স আছে, ওই জন্যই। আচ্ছা, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অধ্যাপক ডাক্তার সাইদা আনোয়ার ম্যাডাম, আপনার এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, যমুনা টেলিভিশনকেও, ডক্টর অনকলকেও ধন্যবাদ। দর্শক, যেমনটি আসলে অধ্যাপক ডাক্তার সাইদা আনোয়ার বলছিলেন, এই সময় নিয়ম মানাটা কিন্তু আসলে খুবই জরুরি। এই সময় নিউমোনিয়া তো আসলে হবেই, নিউমোনিয়ার চিকিৎসা এখন বাংলাদেশে অনেক উন্নত হয়ে গিয়েছে, চিকিৎসা আছে, কিন্তু আমাদের এমন নিয়ম মেনে চলতে হবে যেন বাচ্চাদের নিউমোনিয়া না হয়। বিশেষ করে তার হাইজিন আসলে মেনে চলা, বুকের দুধ 2 বছর বয়স পর্যন্ত খাইয়ে যেতে হবে, 6 মাস বয়স পর্যন্ত আমরা শুধুমাত্র বুকের দুধ খাবো, এবং যাদের ঘন ঘন সর্দি কাশির প্রবণতা রয়েছে তাদের 6 মাস বয়সের পর থেকে যদি ফ্লুয়ের যে ভ্যাকসিনগুলি আছে সেটা একটু দিতে হবে, বুকের দুধটা কন্টিনিউ রাখতে হবে, এবং ধুলাবালি, মশার কয়েল, সিগারেটের ধোঁয়া, রান্নার ধোঁয়া, এ ধরনের সকল ধোঁয়া থেকে আমরা দূরে থাকবো। একটু বড় শিশুরা বাসা থেকে বের হলে যেন অবশ্যই মাস্ক পরিধান করেন, এবং মশার কয়েলটা যদি আমরা এড়িয়ে চলতে পারি, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে পারি, শিশুদেরকে ধরার আগে অবশ্যই হাত ভালো করে ধুয়ে নিতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এগুলো নিয়ম মেনে চললে আমাদের শিশুরা এই সময় নিউমোনিয়া সহ অন্য ধরনের সর্দি কাশি থেকে মুক্ত থাকতে পারবে। আমাদের শিশুরা সুস্থ থাকুক, আমরা সুস্থ থাকি, এই কামনা আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।